অনেক বছর আগের কথা। গ্রামের নাম কমলাপুর। কমলাপুর গ্রামে বাস করতেন দুই ভাই, ভানু এবং কানু। ভানু ছিলেন খুবই সহজ সরল, কিন্তু কানু ছিলেন লোভী প্রকৃতির। সে সবসময় চাইতো লোক ঠকিয়ে বড়লোক হবার। এমনই একদিন সকালে ভানু সকাল হতে না হতেই তার পোষা গরুটি নিয়ে মাঠের দিকে রওনা হয়, জমিতে লাঙল দেওয়ার উদ্দেশ্যে। কিছু দূর যেতেই সে হঠাৎ থমকে দাঁড়ায়। হঠাৎ সে দেখতে পায় সেখানে একটা পাখি গাছের নিচে পড়ে আছে। এটা দেখে সে পাখির কাছে এগিয়ে যায় এবং সে দেখতে পায় পাখিটি এখনো জীবিত আছে। এটা দেখে সে তার কাছে থাকা খাবার জল থেকে পাখিটির গায়ে একটু জল ছিটিয়ে দেয়। তখনই পাখিটি সুস্থ হয়ে যায় এবং পাখিটি বলে ওঠে, আমি জলের অভাবে তৃষ্ণার্ত হয়ে এই গাছের নিচে পড়েছিলাম। তুই একমাত্র ব্যক্তি যে আমাকে রক্ষা করলি। বল বাছা, কে তুই? কেনই বা আমাকে রক্ষা করলি? ওরে বাবা রে বাবা, এ দেখি আজব পাখি, আবার মানুষের মতন কথা কইছে। আগে আমি ভানু গো ভানু, কমলাপুর গ্রামের পুবপাড়ায় আমার বাড়ি। আগে আমি যাচ্ছিলাম মাঠে লাঙল দিতে, দেখলাম একটা পাখি মাটিতে পড়ে আছে। এই দেখে আমার অনেক মায়া হলো, এজন্যই আমি তোমাকে সুস্থ করে তুললাম। তুই অনেক ভালো মানুষ রে ভানু, আমার জীবন বাঁচিয়েছিস তুই। এজন্য আমি তোকে একটা উপহার দিতে চাই। এই কথা বলে পাখিটি ভানুর হাতে একটা কাগজ দিয়ে দেয়। তখনই ভানু বলে ওঠে, এ কি দিলে গো পাখি? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, এ কাগজ দিয়ে আমি কি করব গো? এ কাগজের আমি কিছু বুঝি বলো? আরে পাগল, এ যে সে কাগজ নয় রে, এ উত্তরের জঙ্গলের গুপ্তধনের নকশা। এই নকশা অনুসরণ করলেই তুই গুপ্তধন পাবি। তবে তুই কখনো অসৎ পথে যাবি না, অতি লোভ করবি না, তাহলেই একমাত্র তুই গুপ্তধন উদ্ধার করতে পারবি। ঠিক আছে ঠিক আছে, তোমার কথা আমার অবশ্যই স্মরণে থাকবে। এসব বলতে বলতে রাত নেমে যায়। এদিকে ভানু তার ঘরের মধ্যে প্রবেশ করতেই কানু তাকে বলে ওঠে, কি দাদা, কোনো খবর নেই যে? কোথায় ছিলে এতক্ষণ? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, কোনো আসার নাম গন্ধ পর্যন্ত নাই তোমার। আরে ছোট, আর বলিস না, আজ আমার সাথে এক আজব ঘটনা ঘটে গেছে। এই কথা বলে ভানু কানুকে সব খুলে বলতে থাকে। এসব কথা শোনার পর কানু মনে মনে বলতে থাকে, দাদা যা বলে বলুক, সকাল হতেই যেভাবেই হোক পাখি দেওয়া গুপ্তধনের নকশাটা আমাকে নিতেই হবে। কতকাল আর এভাবে গরিব জীবনযাপন করব? কাল দাদা ওঠার আগেই আমাকে বেরিয়ে পড়তে হবে গুপ্তধনের উদ্দেশ্যে। পরের দিন সকাল হতে না হতেই কানু সেই গুপ্তধনের নকশা নিয়ে বেরিয়ে পড়ে গুপ্তধনের উদ্দেশ্যে। সে গুপ্তধনের নকশা অনুযায়ী সে 7 ক্রোশ দূরে উত্তরের জঙ্গলের উদ্দেশ্যে যেতে থাকে। আর কানু মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক আমাকে গুপ্তধন পেতেই হবে। সবার কপালে তো আর এই সব গুপ্তধন জুটবে না, বড়লোক হওয়ার সুযোগ তো বারবার আসবে না। একবার এই গুপ্তধন পেয়ে আমি অনেক বড়লোক হয়ে যাব, তখন জমিদারের মেয়ের সাথে বিয়েটা করে ফেলবো। আহ কি শান্তি, ঝোপ বুঝে কোপ মেরে দেব। শুধু গুপ্তধন পাওয়ার অপেক্ষা। গুপ্তধন পাওয়ার পরেই দাদাকে না হয় বাড়ি থেকে বের করে দেব, না হলে তো আবার ওকেও গুপ্তধনের ভাগ দিতে হবে। ইরে বাবা, এত বোকা তো আমি না। এসব বলতে বলতে সে মনের খুশিতে উত্তরের জঙ্গলের দ্বার প্রান্তে পৌঁছে যায়। হঠাৎ করে কানু লক্ষ্য করে সে আর সামনের জঙ্গলের দিকে প্রবেশ করতে পারছে না। তখনই কানু সেখানে থমকে দাঁড়ায়। আর কানু বলে ওঠে, কি ব্যাপার, আমি সামনে কেন যেতে পারছি না? ভালোভাবেই তো চলে আসছিলাম, হঠাৎ কি হলো? অবশ্যই এখানে কোনো সমস্যা আছে, না হলে আমি জঙ্গলের মধ্যে প্রবেশ কেন করতে পারবো না? তখনই কানুর সামনে একটি অলৌকিক আলোক রশ্মির সৃষ্টি হয়, আর সেই আলোক রশ্মি থেকে একটি বৃক্ষের আবির্ভাব ঘটে। আর সেই বৃক্ষটি কানুকে বলে ওঠে, কে তুই বাছা?
কেনই বা এখানে এই উত্তরের মায়া জঙ্গলে যেতে চাচ্ছিস? তুই জানিস না এটা উত্তরের মায়া জঙ্গল, আর আমি এই জঙ্গলের রক্ষীদার। এই যে শোনো বৃক্ষ দাদা, এত কিছু বলে আমাকে লাভ নেই। আমাকে এই জঙ্গলের মধ্যে প্রবেশ করতেই হবে। কেননা এই জঙ্গলের মধ্যে প্রবেশ করার জন্য আমি এক পাখির কাছ থেকে একটা গুপ্তধনের নকশা পেয়েছি। আমার তো সেখানে প্রবেশ করতেই হবে। এর জন্য আমার যা করতে হয় আমি করব। তুই এই জঙ্গলের মধ্যে অবশ্যই পৌঁছাতে পারবি, কিন্তু তার জন্য তোকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আর সেই প্রশ্নের উত্তর দিতে পারলেই তুই এই জঙ্গলে প্রবেশ করতে পারবি। আর না হলে এই জঙ্গলের মধ্যে কোনো এক বৃক্ষে রূপান্তরিত হয়ে যাবি সারা জীবনের জন্য। ঠিক আছে বৃক্ষ দাদা, তোমার যা খুশি তুমি করো। আমাকে যা প্রশ্ন হয় তুমি করো, আমার কোনো সমস্যা নেই। আমি এই যুগের টুপাস, আমার অনেক বুদ্ধি, মাথার ভিতর বুদ্ধি যেন গিজ গিজ করে। একবার প্রশ্ন করেই দেখো আমি ফট করে উত্তর দিয়ে দিচ্ছি। তখনই বৃক্ষ বলে ওঠে, তবে বল কানু, এক বৃক্ষে ফুটেছে এক জোড়া ফুল, হীরামানিক কভু নয় তাহার সমতুল। কি হবে বলতো? কানু তখন চিন্তায় পড়ে যায়। তখনই কানু মনে মনে বলতে থাকে, বাবার মুখে একবার এমন কথা শুনেছিলাম, কি যেন বলেছিল বাবা? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তখনই কানু বৃক্ষকে বলে ওঠে, ওরে বৃক্ষ দাদা, এত সহজ প্রশ্ন করলে কি আর হয় বলো? আমি এই যুগের টুপাস ছেলে, তুমি আমাকে এত সহজ প্রশ্ন করো, এর উত্তর হবে চোখ। কি ভেবেছো? জানি না, আমি অনেক কিছু জানি। তখনই বৃক্ষ বলে ওঠে, হ্যাঁ কানু, তুই ঠিক বলেছিস। এমনই দ্বিতীয় এবং তৃতীয় দরজা তোর সামনে আসবে। এগুলো পার করতে পারলেই তুই গুপ্তধনের সন্ধান পেয়ে যাবি। এখন তুই এই জঙ্গলের মধ্যে প্রবেশ করতে পারবি। এসব বলে বৃক্ষটি আবার সেখানে আগের মতো অদৃশ্য হয়ে যায়। বৃক্ষের এই কথা শুনে আবারও কানু সামনের দিকে অগ্রসর হয় এবং সে গুপ্তধনের উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করে। অন্যদিকে ভানু অনেক খোঁজাখুঁজি করেও তার ভাইকে আর পায় না। হঠাৎ সে লক্ষ্য করে গুপ্তধনের নকশাটা সেখানে আর নেই। তখনই আর তার বুঝতে বাকি থাকে না তার ভাই সেই গুপ্তধনের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। তখনই ভানু বলে ওঠে, আর বাড়িতে থাকা উচিত হবে না। আমার ভাই তো আর জানে না এই গুপ্তধন আনতে কতটা বিপদের সম্মুখীন হতে হবে ওকে। আমার এখনই যেতে হবে সেই গুপ্তধনের নকশা অনুযায়ী। এ কথা বলে ভানু তার ভাইকে খোঁজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আর ভানু মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক আর যে কোনোভাবেই হোক ভাইকে বিপদের হাত থেকে রক্ষা আমাকে করতেই হবে। কোনোভাবেই তাকে বিপদে পড়তে দেওয়া যাবে না। গুপ্তধন পাই বা না পাই, আমার ভাইকে আমাকে ফিরিয়ে আনতেই হবে। এদিকে কানু গুপ্তধনের উদ্দেশ্যে যেতে যেতে হঠাৎ মাটির মধ্যে প্রবেশ করে। তখনই কানু দেখতে পায় সে মাটির নিচে প্রবেশ করেছে আর তার সামনে বিরাট একটা মশা উঠছে। তখনই মশাটা কানুকে বলে ওঠে, এখানে কেন এসেছিস কানু? তুই জানিস না এই পথে আসা এত সহজ না? এখানে এসেছিস কি নিজের জীবন শেষ করে দেওয়ার জন্য? ওরে বাবা রে বাবা, নিজের জীবন শেষ করতে কে এসেছে মশা ভাইয়া? আমি তো এসেছি এখানে গুপ্তধন নিতে। গুপ্তধন নিব আর টুক করে বাড়ি চলে যাব। দুর্লভ বস্তুর পথ কখনো এত সুগম হয় না রে কানু। গুপ্তধন যদি তোকে নিতেই হয় তাহলে আগেই মাটির গুহা থেকে বের হয়ে দেখা। আর একটা কথা মনে রাখিস, যদি ভুল পথে প্রবেশ করিস তাহলে এখানেই এই মাটির সাথে সারা জীবনের জন্য মিশে যাবি। মশার এমন কথা শুনে কানু খুব চিন্তায় পড়ে যায়। অন্যদিকে ভানু খুঁজতে খুঁজতে সেই জঙ্গলের দ্বার মুখে এসে পৌঁছে যায়। তখনই ভানুর সামনে সেই বৃক্ষের আবির্ভাব ঘটে। আর তখনই বৃক্ষ কানুর মতো ভানুকে বলে ওঠে, ভানু, তুই কেন এসেছিস এই উত্তরের মায়া জঙ্গলে? কি চাই তোর এই জঙ্গলে? বল আমাকে, তোরও কি গুপ্তধন লাগবে? আগে বৃক্ষ দাদা, আমার কোনো গুপ্তধন চাই না। আমাকে শুধু এটুকু বলে দাও আমার ভাই কানু এই জঙ্গলে প্রবেশ করেছে কিনা। এটুকু জানতে পারলেই আমার হয়ে যাবে। হ্যাঁ ভানু, তোর ভাই কানু এসেছে এই জঙ্গলে। তবে এই জঙ্গলে প্রবেশ করতে হলে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে তোকে। ঠিক আছে বৃক্ষ দাদা, বলো তোমার কি প্রশ্ন আছে? আমি আমার ভাইয়ের জন্য সবকিছু করতে রাজি আছি। বলো তুমি কি শুনতে চাও? তখনই বৃক্ষ
ভানুকে বলে ওঠে, তাহলে বল ভানু, জ্বলছে তবু পুড়ছে না, কোন প্রাণী হবে বলো তা। বৃক্ষের কথা শুনে ভানু চিন্তায় পড়ে যায়। ভানু তখন ঠান্ডা মাথায় চিন্তা করতে থাকে। হঠাৎ করেই ভানু বলে ওঠে, বৃক্ষ দাদা, আমি তোমার উত্তরটি পেয়ে গেছি। এটা হবে জোনাকি। ওরা জলে তবু পড়ে না। এটাই তো একমাত্র প্রাণী যে তোমার প্রশ্নের সাথে মিল আছে। সাব্বাস ভানু সাব্বাস, এবার যা তুই সামনের দিকে এগিয়ে যা। এ কথা বলে বৃক্ষ তখন ভানুর সামনে আবারও অদৃশ্য হয়ে যায়। বৃক্ষের কথা শুনে ভানু সামনের দিকে চলতে থাকে। আর ভানু মনে মনে বলতে থাকে, এই জঙ্গলে সব আজব আজব ঘটনা ঘটছে আমার সাথে। আরো কত কি যে দেখবো, বিধাতাই ভালো জানে। এসব বলতে বলতে ভানু হুট করে সেই মাটির নিচে চলে যায়। তখনই ভানু দেখতে পায় সেখানে বিশাল একটা মশা রয়েছে। এ কি রে, আজব এক মশা আমার সামনে। এত বড় মশা কোথা থেকে এলো রে? সত্যি এই জঙ্গলে আজব আজব প্রাণী আছে। এই মশার কাছেই শুনে দেখতে হবে আমার ভাইটা কোথায় আছে। আগে মশা ভাইয়া, তুমি কি বলতে পারো আমার ভাই কানু কোথায় আছে? আর কোথায় গেলেই বা আমি আমার ভাই কানুকে ফিরে পাবো? তখনই মশা ভানুকে বলে ওঠে, এখান থেকে বের হওয়ার রাস্তা তোর নিজেকেই বের করতে হবে ভানু। আর ভুল রাস্তায় গেলেই তুই মাটির সাথে মিশে যাবি সারা জীবনের জন্য। তখনই ভানু লক্ষ্য করে যেদিকে পথ তার বিপরীত দিক থেকে ধোঁয়া নির্গত হচ্ছে। তখনই ভানু মনে মনে বলতে থাকে, যেহেতু ধোঁয়া নির্গত হচ্ছে পথের বিপরীত দিক থেকে, সেহেতু হাওয়াটাও এই বিপরীত দিকের পথ থেকেই আসছে। ওদিকে গেলেই অবশ্যই আমি পথের সন্ধান পেয়ে যাব। ভানু সেই ধোঁয়া অনুসরণ করে যাত্রা শুরু করে। ভানু ধোঁয়া অনুসরণ করে চলতে চলতে হঠাৎ দেখতে পায় একটা আজব গুহা। তার মধ্যে কানু আটকা পড়ে আছে আর তার চারপাশ দিয়ে আগুন প্রজ্বলিত হচ্ছে। সে তার ভাইয়ের কাছে পৌঁছাতে গেলেই তার সামনে একটি আলোক রশ্মির সৃষ্টি হয়। আর সেখানে ভানু দেখতে পায় ভানুর সামনে দুইটি অদৃশ্য দরজার সৃষ্টি হয়েছে। এক দরজার সামনে রয়েছে প্রচুর ধন সম্পদ, আর অন্য দরজার সামনে রয়েছে প্রচন্ড আগুনের উত্তাপ। তখনই সেই গুহার মধ্য থেকে শব্দ আসতে থাকে, ভানু, এই প্রথম দরজায় প্রবেশ কর, তাহলে এই গুপ্তধন তোর হয়ে যাবে। আর দ্বিতীয় দরজায় প্রবেশ করলেই তোর ভাইয়ের মতো তুইও আগুনে আটকা পড়ে যাবি সারা জীবনের জন্য। এই কথা শুনে ভানু বলে ওঠে, আমার ছোট ভাই যদি আমার কাছে না থাকে আর আমার ভাইকেই যদি আমি বাঁচাতে না পারি, তাহলে এই গুপ্তধন দিয়ে আমি কি করব? আমার এই গুপ্তধন লাগবে না। তখনই কানু তার ভাইয়ের কথা শুনে অনেক আফসোস করতে থাকে। আর সে মনে মনে বলতে থাকে, দাদা আমাকে এত ভালোবাসে, কখনো এটা বুঝতেই পারিনি। এদিকে ভানু এসব বলতে বলতে সে অগ্নিকুণ্ডের দরজার মধ্যে প্রবেশ করে। প্রবেশ করতেই সেখানে একটা আলোক রশ্মির সৃষ্টি হয়। আর সাথে সাথে ভানু দেখতে পায় তার ভাই সেই আগুন থেকে মুক্ত হয়ে গিয়েছে আর তার সামনে পড়ে রয়েছে সেই সমস্ত গুপ্তধন। তখনই গুহার মধ্য থেকে আওয়াজ আসতে থাকে, ধন্য ভানু, তুই ধন্য, তোর মনে কোনো লোভ নেই, তাই আজ এই গুপ্তধনের সাথে তুই তোর ভাইকেও জিতে নিয়েছিস। তখনই ভানুর সামনে সেই গুহা থেকে বের হওয়ার রাস্তা উন্মুক্ত হয়ে যায়। এভাবেই ভানু এবং কানু গুপ্তধন উদ্ধার করে এবং তারা সুখের শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, গল্পটি আজকে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকো এবং সুস্থ থাকো। ধন্যবাদ।